ম্যাম, শুরু করতে পারেন। আচ্ছা, ভিডিওটা on ছিল। শুরু করছি, হ্যাঁ ভাইয়া। জি ম্যাম। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের লং ব্যাচ ওরিয়েন্টেশন ক্লাসে। আমি আপনাদের সাথে আছি মডারেটর হিসেবে। আমি ডক্টর ফারহানা জেরিন, আমি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পোস্টে আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আমি গত জুলাই 2024-এ মিড টার্ম পাশ করেছি। আমি জেনেসিসেরই মিড টার্ম ব্যাচের একজন মেম্বার ছিলাম, আমি একজন স্টুডেন্ট ছিলাম। এখন আপাতত আপনাদের সাথে একজন এক্স স্টুডেন্ট এবং মেন্টর হিসেবে আছি আজকে। আজকে আমাদের সাথে এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাদের গেস্ট হিসেবে আছেন ডক্টর এম এফ আবিদুজ্জামান ভাইয়া। সাথে আমাদের সাথে স্পিকার হিসেবে আছেন ডক্টর আসাতি তারান্নুম আপু এবং ডক্টর সোয়াদ বীর আব্দুর রাজ্জাক আপু। এবং আমাদের সাথে গত জুলাই 2024-এ পাশ করা আমাদের দুজন খুব প্রিয় মানুষ আছেন, একজন হচ্ছে ডক্টর সামিউল আলম এবং ডক্টর আবু জার্জিফারি ভাই। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আপনারা যারা শুনছেন আমাদের স্টুডেন্ট আছেন, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। শুরুতেই আমি বলে দিচ্ছি একটু মিড টার্ম নিয়ে আমরা কথা বলি। মিড টার্ম আসলে এটা খুবই নিউ একটা প্রসিডিউর, আমরা জানি। আমাদের এফসিপিএস কারিকুলামে যে 5 বছরের আমাদের যে বিষয়টা ছিল ওটাতে একটা লম্বা একটা রেসের মতো ছিল, যেটা কোনো আসলে এন্ডিং ছিল না। এখন মিড টার্ম আসলে আমাদেরকে একটা গতি দিয়েছে, মিড টার্ম আমাদের পড়াশোনার একটা হাল ধরেছে এসে। তো মিড টার্মে যেটা হয়, আমাদের পুরো 5 বছরের পড়াটাই আসলে একদম খুব কম্প্যাক্ট ওয়েতে আমাদের 2 বছরের মধ্যে শেষ করতে হয় আর কি। তাহলে পড়া আমাদের সেমই, পড়ার ভলিউমও ঠিক এফসিপিএস এর মতোই, হয়তো কিছু টেকনিক্যাল কোয়েশ্চেন, কিছু কোয়েশ্চেন হয়তো থাকে না যেটা আমাদের এফসিপিএস এর থাকে, কিন্তু আদারওয়াইজ মিড টার্মের পড়ার সিলেবাসটা অ্যাকচুয়ালি এফসিপিএস এর মতো, ফাইনাল পরীক্ষা আমরা যেটা দিই সেটার মতোই। আর যেটা মিড টার্মে যেটা হয়, আমরা অনেকদিন পরে, আমরা হয়তো লাস্ট অনেক আগে আমরা রিটেন পরীক্ষা দিয়েছিলাম যখন আমরা এফসিপিএস ট্রেনিং এ ছিলাম, এরপর এসে আমরা হুট করে একটা অনেক বড় রিটেন পরীক্ষা দিব, যেটা আমাদের এসএকিউ পরীক্ষাটা 100 নম্বরের এবং সাথে আমাদের এসবিএ থাকবে। এই গ্যাপটা আমাদের থেকে যায় কিন্তু, হ্যাঁ। তো এই গ্যাপ গুলো কভার করার জন্য এবং এত বড় সিলেবাস 2 বছরের মধ্যে কমপ্লিট করার জন্য বা এই শেষ মুহূর্তে এসে প্রিপারেশনটা নেওয়ার জন্য আমাদের এই জেনেসিসের মিড টার্ম ব্যাচটা সবসময় আপনাদের সাথে থাকবে। আর আমরা যেটা, আপনারা অলরেডি যারা এই লং বেচে ক্লাস করবেন, যাদের জুলাই 2025 বা তে পরীক্ষা দেওয়ার যাদের নিয়ত করেছেন আপনারা, তাদের জন্য আমরা বলছি আপনারা অলরেডি আপনাদের 1.5 থেকে 2 বছর 2 বছর ট্রেনিং প্রায় শেষ অনেকেরই। এবং আপনারা অনেকেই 2-3টা মিনি সিএক্স সিডি কমপ্লিট করে এসেছেন, লং কেস গুলো শর্ট কেস গুলো প্রেজেন্ট করে এসেছেন। তো আপনাদের অনেক এক্সপিরিয়েন্স অলরেডি হয়ে গেছে, আপনারা অনেকটুকুই জানেন। কিন্তু এই যে টুকরো টুকরো করে গেদার করা যে আপনাদের এক্সপিরিয়েন্স গুলো, যে পড়াগুলো, এগুলোকে একসাথে এনে এগুলোকে গুছিয়ে আপনাদেরকে প্রেজেন্ট করাটাই হচ্ছে আমাদের কাজ। আমি নিজে মিড টার্মের লং বেচের স্টুডেন্ট ছিলাম, আমি নিজে এখানে পড়েছি। এবং আসলে যে ফ্যাসিলিটিসটা, যে সুবিধাটা আমি পেয়েছি আমাদের এই বিজি শিডিউলে, এখন আমরা যারা ট্রেনিং পোস্টে আছি, যারা অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পোস্টে আছি, আসলে পড়ার টাইম তো পাওয়া যায় না কোনো মোটিভেশন ছাড়া, কোনো পিছনে আহ মানে একটা ফোর্স ছাড়া আমরা আসলে পড়তে বসার মতো এখন আর সুযোগটা হয় না আমাদের। এই যে রেগুলার পরীক্ষা দেওয়া, রেগুলার ক্লাস করার যে টেন্ডেন্সিটা আমাদের লং ব্যাচের সাথে থেকে হয়, এটা আপনাদেরকে আখেরে অনেক বেনিফিট দিবে আর কি। আর এখন পরীক্ষা দিন দিন কঠিন হচ্ছে, আপনারা জানেন। গতবার আমাদের পাশের হার আসলে অন্য আর প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো থেকে অনেক আলাদা ছিল। তো এই নতুন ধাঁচের কোয়েশ্চেনটাকে আপনাকে ঝালিয়ে নেওয়ার জন্য জেনেসিস আপনাদের সাথে থাকবে। আমি শুরু করছি। আমাদের সাথে আমাদের যেজন আছেন, আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আমাদের সাথে আছেন, যারা আমাদের জুলাই 2024-এ পাস করছেন। আমি প্রথমেই অনুরোধ করবো ডক্টর আবুজার জিফারি ভাইয়াকে আপনার অনুভূতিটা একটু বলার জন্য। আপনি এই যে আপনার মিড টার্মে ব্যাচের যে জার্নিটা এবং আপনার পাশ করার পরবর্তী অভিজ্ঞতাটা আমাদের সাথে একটু শেয়ার করার জন্য। আবুজার জিফারি ভাইয়া কি আছেন আমাদের সাথে?
ভাইয়া হয়তো এখনো যোগ দিতে পারেনি, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের আসাদি আপুর কাছে। আসাদি আপু আমাদের আজকে স্পিকার হিসেবে আছেন, আপু থেকে শুনবো, এরপর আমরা সোয়াদ আপুর কাছ থেকে শুনবো। আপুরা আমাদের আজকে স্পিকার হিসেবে আছেন। আসাদি আপু, আপনি যদি শুরু করেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। জেরিন আপু, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ আপু, শোনা যাচ্ছে। সবাইকে স্বাগতম। আজকে আপনারা যারা বাবা আসসালামু আলাইকুম। জেরিন আপু, শোনা যাচ্ছে? হ্যাঁ আপু, শোনা যাচ্ছে। আসাদি আপু, শোনা আচ্ছা, যাচ্ছে। জি, সবাইকে স্বাগতম। আজকে আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমি ডক্টর আসেদ তারনুম, আপনাদের জেনেসিসের মেন্টর হিসেবে আছি। আমি আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। আপনারা যারা লং ব্যাচে ভর্তি হয়েছেন জুলাই 2025-কে সামনে রেখে, তাদের সবাইকে আমি অনেক বেশি অভিনন্দন জানাচ্ছি। এই কারণ আপনারা তো একটা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য, এত সময়ের জন্য আমাদের সাথে যুক্ত আছেন বা যুক্ত হবেন যারা, তাদের সবাইকেই স্বাগতম এবং অভিনন্দন। আহ, আপনারা আপনাদের বিশাল জার্নি পথে আমাদেরকে সবসময় পাবেন। আমরা যারা মেন্টর হিসেবে আছি, আমরা সবসময় চেষ্টা করব আপনাদেরকে ফ্যামিলি মেম্বার হিসেবে ট্রিট করার জন্য। কারণ দেখেন, অ্যাডাল্ট লাইফে পড়াশোনা করাটা আসলে একটু খুব ডিফিকাল্ট হয়ে যায়। কারণ আমরা তো শুধু পড়াশোনা করব এমন না। যেমন এফসিপিএস পার্ট 1 এর ব্যাপারে বলি, ইন্টার্নি শেষ হওয়ার পরে আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হয়তোবা আমরা ওয়ার্ডে কাজ করি না, শুধুমাত্র পড়াশোনাই করি। পড়াশোনা করে আমরা এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিই বা এন্ট্রান্স পরীক্ষা, রেসিডেন্সি পরীক্ষা দিই। কিন্তু যখন আমরা মিড টার্ম পরীক্ষা দিতে যাই, মিড টার্ম পরীক্ষাটা হলো একটা মধ্যপথের পরীক্ষা। আমরা ফাইনাল দেওয়ার আগে এই মিড টার্ম পরীক্ষাটা দিয়ে থাকি। তো এই পরীক্ষাতে আমাদের যেটা হয়, আমরা দেখা যায় আমাদের অনেক বেশি ডিউটি থাকে। আমরা সবাই কোনো না কোনো ট্রেনিং ইনস্টিটিউটে ট্রেনিং করছি। তো আমাদের অনেক ডিউটির প্রেশার থাকবে। সাথে হচ্ছে পড়ালেখার প্রেশার তো আছে, ফ্যামিলি প্রেশার, সোশ্যাল প্রেশার, এই প্রেশারগুলো থাকবে। এজন্য আমরা হচ্ছে জেনেসিসে আপনাদের সবাইকে চেষ্টা করব একটা ভালো দিক নির্দেশনা দেওয়ার জন্য। কিন্তু অ্যাডাল্ট লাইফ, যেহেতু অ্যাডাল্ট পড়ালেখা বা এডুকেশনের সিস্টেমটা হলো, আমরা আপনাদের গাইডলাইন দিতে পারবো। পড়ালেখা করাটা সম্পূর্ণ আপনার আপনার নিজের ব্যাপার। কারণ আপনি যদি নিজ থেকে পড়ালেখা না করেন, তাহলে কিন্তু আমরা গিয়ে আপনাকে পড়িয়ে দিয়ে আসতে পারবো না। আমরা আপনাদের গাইডলাইন দিতে পারবো যে আপনারা কিভাবে পড়বেন, কোনটা পড়বেন, কতটুকু পড়বেন, কিভাবে অ্যান্সার লিখবেন, কিভাবে লিখলে আপনি পাস করবেন। আমরা আপনাদের পাস করার জন্য সর্বোত্তক সহযোগিতাটা আমরা করতে পারবো। কিন্তু পড়ালেখা আপনার নিজেরই করতে হবে। এজন্য আপনার যেটা করতে হবে, আপনি প্রথমে আমরা জেনেসিস থেকে যে স্কেজুলটা দিব, সেই স্কেজুল মেনে সব ক্লাস, আমি বলবো সব ক্লাস আপনি টাইম টু টাইম দিবেন। সব ক্লাস আপনি টাইম টু টাইম অ্যাটেন্ড করার কারণে আপনার যেটা হবে, ক্লাসে মেন্টররা যে কথাগুলো বলে, সেই কথাগুলো আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন, আপনার পড়ার যে আম, একটা পড়াটা মনে রাখার জন্য আপনার 60% পড়াটা ক্লাসের মধ্যেই হয়ে যাবে। যদি আপনি এর পরপরই দিনের পড়া দিনে শেষ করেন, বা পরের দিন আপনার ডিউটি আছে বা কিছু আছে, বা কোনো ফ্যামিলি গ্যাদারিং আছে, এই জন্য আপনার যদি ডিলে হয়, আপনি 1 দিন বা 2 দিন সর্বোচ্চ টাইম নিতে পারবেন। যে লেকচারটি হয়েছে বা স্কেজুল অনুযায়ী যে ক্লাস থাকবে, সেই ক্লাসটা আপনারা ভালো মতো করলে 60% ওভাবেই পড়া হয়ে যাবে। আর বাকি 40% পড়াটা আপনার নিজেরই পড়া লাগবে। এভাবে আপনি আপনার 100% কমপ্লিট করতে পারবেন। এই জন্য আমরা যখন ক্লাস নেব, আমরা হচ্ছে অনলাইনে অফলাইন দুইভাবেই ক্লাস নিই। আপনারা যারা ঢাকার মাঝে আছেন বা কাছে আছেন, তারা চাইলে অফলাইনে এসে ক্লাস করে যেতে পারবেন। তো ক্লাস করে যেহেতু যেতে পারবেন, আপনার কাজ হচ্ছে আপনি ক্লাস করবেন, একটা এমন এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন যাতে আপনার পড়াটা খুব, আপনি ক্লাসেই পড়ালেখা করছেন এরকম একটা এনভায়রনমেন্ট আপনি ক্রিয়েট করবেন। এজন্য আপনি পেন নিয়ে রাখবেন, সাথে কলম খাতা যা আছে, বই সব নিয়ে বসবেন, যাতে মেন্টররা যা বলে ক্লাস নোট আপনি রেডি করতে পারেন। এখানে যেহেতু এসএকিউ এবং এসবি এর ব্যাপার আছে, আপনাদের সবাইকে বলবো এসএকিউটা আমরা যেভাবে বলবো সেভাবেই আপনি পড়ার চেষ্টা করবেন। আর এসবিএ যেটা আছে, এসবিএটার জন্য অনেক বেশি রেসিডুয়াল নলেজ এবং বেসিক জানার প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আপনার নিজেরও
থিংকিং ক্যাপাসিটি বা ডিপ নলেজের ব্যাপার আছে। এখন রেসিডিয়াল নলেজটা আপনার কিভাবে হবে? এটা হবে আপনি যদি অনেক বেশি পড়েন, অনেক বেশি আ একটা ডিজিজ সম্পর্কে ইন ডিটেইলস যদি জানেন তাহলে আপনার এই নলেজটা গ্যাদার হবে। আস্তে, আস্তে রেসিডুয়াল নলেজ হিসেবে আসবে। এরপরে আমি যেটা বলব, যেটাতে সবচেয়ে বেশি এমফাসাইজ দিব সেটা হচ্ছে আপনি প্রত্যেক এক্সাম, এক্সামগুলো খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। এক্সামগুলো ভালোভাবে দেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো আপনি এক্সামগুলো যদি ভালোভাবে দেন তাহলে দেখবেন আপনি বিসিপিএস এ যেয়ে যেভাবে পরীক্ষা নিচ্ছে সেভাবে পরীক্ষাটা হবে এবং আপনার মনে হবে আপনি জেনেসিস এ পরীক্ষা যা দিয়েছিলেন তাই বিসিপিএস এ এসছে। তো আ আপনার আপনারা সবাই পরীক্ষার আগে অন্তত ২-৩ বার করে রিভিশন দিয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন এবং টাইম টু টাইম পরীক্ষা দিবেন। আপনার এখন কাজ হচ্ছে আপনি টাইম টু টাইম স্ট্রিক্ট ফলো অফ শিডিউল। আমরা যে শিডিউলটা দিব এটা আপনি যদি স্ট্রিক্টলি ফলো করতে পারেন আপনার পাসটা কনফার্ম হবে। বাকিটা অবশ্যই সৌভাগ্য, আল্লাহর ইচ্ছা তো অবশ্যই আছে। ১ নম্বরে আল্লাহর ইচ্ছা। তারপরে হচ্ছে বা আপনি সৃষ্টিকর্তার ইচ্ছা। আপনি যে ধর্মে বিশ্বাসী হন সেটাই আপনার ১ম মূল পরিচালিকা হিসেবে কাজ করবে। আর সাথে আপনার নিজের প্রিপারেশনটা নিতে হবে। অল দ্যা বেস্ট সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমাদের জেনেসিস এর সাথে থাকলে ইনশাআল্লাহ আপনাদের পাসটা নিশ্চিত হবে। আর আমরা তো সবসময়ই আছি আপনাদের যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ জেরিন আপু। ধন্যবাদ আসাদ আপু, আপনাকে অনেক ধন্যবাদ। আপু কিন্তু আমার নিজেরও মেন্টর ছিলেন এবং আপুর সহযোগিতা ছাড়া আসলে এই কঠিন পথ পাড়ি দেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। আমি আশা করব আপনাদের জন্য জিনিসটা সেমই হবে, আপনারা সবাই আপুর মেন্টরশিপের আন্ডারে থেকে খুব দ্রুত এক চান্সে সবাই মিড টার্ম পাস করে যাবেন। এখন আমি আসলে অনুরোধ করবো আমাদের আবু জিফারি ভাইয়া আমাদের আহ, সাথে আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য, আপনার মিড টার্মের জার্নিটা এবং জেনেসিস এর সাথে যে আপনার জার্নিটা ছিল প্লাস আপনার পাশ করার অভিজ্ঞতাটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। সালাম আলাইকুম। অনেক ধন্যবাদ জেরিন আপু আমাকে একটা সুন্দর স্পেস দেওয়ার জন্য। পাশাপাশি আমি কৃতজ্ঞ আমি জেনেসিস এর মেন্টরদের প্রতি, স্পেশালি তারানু বাবু পরীক্ষার আগ পর্যন্ত আপনাকে অনেক জ্বালাইছি আমরা। আপনি শেষ পর্যন্ত আমাদেরকে অনেক বেশি হেল্প করছেন। তো আজকে আপনারা যারা যুক্ত আছেন, আমি গত জুলাই সেশনে এক্সপ্রেস মিড টার্ম পরীক্ষায় বসি এবং প্রথমবারে আলহামদুলিল্লাহ পাশ করেছি। তো মিড টার্ম প্রিপারেশন নেওয়ার সময় আমি যে জিনিসগুলো ফেস করেছি এবং আমার কাছে মনে হয়েছে, আপনারা সবাই জানেন যে আমাদের কিন্তু পরীক্ষা দিয়েছে মোট ৩১ জন, তার ভিতরে ফাইনালি আমরা পাশ করেছি ১৬ জন। অর্থাৎ এখানে ৫১% আর কি পাশ করছে, ৪৯% ফেল করছে। তো এটা কিন্তু অবশ্যই মানে একটা অ্যালার্মিং বিষয় আমাদের জন্য। কারণ দেখেন, যারা পরীক্ষা দিয়েছে আমরা সবাই কিন্তু পার্ট ওয়ান পাস করা এবং সবাই কম্পিটেবল এবং সবাই কিন্তু ২ বছরের ট্রেনিং করছি। এর থেকে বোঝা যাচ্ছে যে ট্রেনিং কিন্তু সবাই আমরা করেছি, কিন্তু ২ বছর ট্রেনিং করা সত্ত্বেও কিন্তু আমরা সবাই পাস করতে পারিনি এবং একটা মেজর অংশ কিন্তু ফেল করছে। যারা ফেল করছে তারা যে যোগ্য না, বিষয়টা মোটেও এরকম না। বিষয়টা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে আসলে প্রপার প্ল্যানিং এটা খুব ইম্পর্টেন্ট। পাশাপাশি আমাদের কাছে ট্রেনিংরত অবস্থায় রুটিনলি পড়াশোনা করাটা সো মাচ ডিফিকাল্ট। এখন আমরা বিভিন্ন জন বিভিন্ন ইনস্টিটিউটে কাজ করি, কোথাও ইন্টার্ন আছে বা কোথাও নাই। যেখানে ইন্টার্ন নাই সেখানে কিন্তু পুরোটাই এইচএমও নির্ভর। তারপরে যেখানে ইন্টার্নরা আছে সেখানেও আপনাকে মোটামুটি ভালোই কাজ করা লাগে। পাশাপাশি আমাদের যে প্রেজেন্টেশন আছে, তারপরে আমাদের ইভিনিং আছে, নাইট আছে, সব মিলিয়ে আর একটা মেজর অংশ আমাদের ফ্যামিলি তো আছে, যেটা সবার জন্য ম্যান্ডেটরি একটা বিষয়। তো এই সবকিছু মেনটেন করে পড়াশোনার জন্য সময় বের করা এটা একটু ডিফিকাল্ট নিঃসন্দেহে। তারপরেও যদি একটা রুটিন প্রপারলি না থাকে তাহলে কিন্তু আসলে টেবিলে বসাটা খুব ডিফিকাল্ট। ২ নম্বর আরেকটা যেটা ডিফিকাল্টিস মনে হয়েছে আমাদের মনে, যদি কখনো একবার এরকম মনে হয় যে ভাই আমাদের তো মোটামুটি ৩ বার মিড টার্ম দেওয়ার সুযোগ আছে, এবার দিই, একটু ট্রাই করি, ক্যারি অন সিস্টেম তো আছেই, ট্রেনিং তো আর মার যাচ্ছে না, ট্রেনিং তো করতে পারতেছি, যদি এরকম মাথায় আসে তাহলে আমি বলবো যে আপনার নিয়াতটাকে আরেকবার পরিশুদ্ধ করতে হবে। কারণ এই নিয়াত করলে আপনি জেনেসিসের সাথে থাকেন বা না থাকেন, পাশ করাটা আপনার জন্য অনেক বেশি ডিফিকাল্ট হবে। এজন্য আপনি দেখে খুব চিন্তা করেন যে এই পরীক্ষাটা আবার আপনাকে নতুন করে প্রিপারেশন নিয়ে দেওয়াটা আমার কাছে মনে হয়েছে আমার জন্য খুবই ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। এই জন্য সবার প্রথমে আমার নিয়াতটা এরকম ছিল যে আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করব
5টা যেন একবারে হয়, বাকিটা আল্লাহর ইচ্ছা। এবার আসেন আমরা ওয়ার্ডে যে কাজগুলো আমরা করেছি, আসলে রিটেন আমাদের কিন্তু ম্যাক্সিমামই আমরা আমাদের সাথে যারা পরীক্ষা দিয়েছিলেন খারাপ করছে কিন্তু রিটেনে। আমরা কিন্তু ওয়ার্ডে বা ক্লিনিক্যাল প্র্যাকটিসে যে কাজগুলো আমরা করি আসলে মানে রিটেনের মতো করে প্রিপারেশন নেওয়া হয় না আমাদের। তো রিটেনের মধ্যে প্রিপারেশন নেওয়ার জন্য আমার কাছে মনে হয়েছে জেনেসিস এর কোশ্চেন গুলো খুবই হেল্পফুল। আমরা যদি একটু মানে সময় বের করে, সময় আপনাকে বের করতে হবে। জেনেসিসে আপনি যদি প্রিপারেশন নেন তাহলে দেখবেন যে এটা রুটিনের মধ্যে আপনার সময়টা বের হয়ে যাবে, কিন্তু এর বাইরে রুটিনবিহীন সময় বের করা মানে নিয়ার অ্যাবাউট ইম্পসিবল। পাশাপাশি আমার কাছে মনে হয়েছে যে যখন আমরা মানে জেনেসিস এর এসবিএ তারপরে যে এসিকিউ গুলা যখন আপনি এক্সাম দিবেন তখন আপনার একটা আইডিয়া আসবে। যেমন যে আজকে কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপরে যখন আপনি 5টা এসিকিউ এক্সাম দিবেন তখন মোটামুটি কার্ডিওভাস্কুলার মানে সিস্টেমের বাইরে আর কিছু থাকে না পড়ার মতো। সবগুলোই আপনি যদি নিয়মিত এক্সামটা দেন, নিয়মিত এক্সামটা দিলে দেখবেন যে সব টপিকসই বা সব পড়াই আপনার ওই এক্সামের মধ্যে চলে আসছে। এভাবে যদি রেগুলার এক্সাম পাশাপাশি যে অসপি ক্লিনিক্যাল, ক্লিনিক্যাল গুলো তো আপনাকে বাসা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করতে হবে। তবে আমার পরামর্শ হচ্ছে ক্লিনিক্যাল আপনি প্র্যাকটিস করবেন কিন্তু রিটেনের জন্য আপনার একটা ভালো একটা প্রিপারেশন, কারণ ম্যাক্সিমাম কিন্তু আমাদের পরীক্ষাতে খারাপ হয়েছে আমাদের এখানে রিটেনে। পাশাপাশি আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম দেখেন ক্লিনিক্যালের মধ্যে আমাদের আমাদের যে বইগুলো আছে, যেমন আমি যদি বলি যে হিস্ট্রি টেকিং এর যে স্টেশন আছে সেখানে আমাদের যে ভূপেন স্যারের বই আছে, বইটা খুবই চমৎকার সুন্দর। কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে একটা প্রপার গাইডলাইন ছাড়া আপনি যদি মানে স্যারের বইয়ের অতটুকু বলেন আপনার 2 মিনিটে শেষ হয়ে যাবে, কিন্তু হিস্ট্রি টেকিং এ কিন্তু টোটাল টাইম আছে 10 মিনিট। এখন দেখেন আপনি যে 10 মিনিট নিশ্চয়ই তারা দিয়েছে আপনার 2 মিনিটে শেষ করে দেওয়ার জন্য না। তো এই জিনিসগুলো আমাকে খুবই হেল্প করছে। তারানু বাবু আমাদেরকে সুন্দর করে বলে দিয়েছিলেন যে হিস্ট্রি টেকিং এর যে পয়েন্ট গুলো, যে কিভাবে আপনি 10 মিনিট, এবং আমার আলহামদুলিল্লাহ প্রায় 9.5 মিনিট মতো লাগছিল হিস্ট্রি টেকিং এ। তো এক্ষেত্রে দেখেন হিস্ট্রি টেকিংটা যদি মানে আমরা যদি শুনে না যেতাম বা আপু যদি গাইডলাইনটা না নিয়ে যেতাম তাহলে কিন্তু আমারও এই ওই যে 2 মিনিটে শেষ হয়ে যেত, আমি 2 মিনিট পরে পুরো 8 মিনিট আমাকে স্টেশনে বসে থাকা লাগতো, এবং আমার মনে হয় যে একটা ভালো মানে পার্টস পাওয়াটা খুব কঠিন হয়ে যেত আমার জন্য। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে আসলে একটা পরীক্ষাতে যারা অভিজ্ঞ ছিলেন, যারা তাদের গাইডলাইনটা পাইলে পরীক্ষাতে পাশ করাটা তুলনামূলকভাবে ইজি হয়। পাশাপাশি আপনারা নিশ্চয়ই এখানে যারা আছেন তারা সামনে জুলাইতে পরীক্ষা দিবেন, এবং আপনারা মানে হার্ট অ্যান্ড সোল ট্রাই করবেন, সর্বোচ্চটুকু দিবেন বলেই কিন্তু আপনারা আমাদের সাথে প্রস্তুতি নিচ্ছেন। তো আপু যেটা বললেন, আপুর সাথে সুর মিলিয়ে আমি একটু বলতে চাই যে আপনারা যদি এক্সাম এবং ওয়ার্ডে তো আপনি কাজ করছেনই, পাশাপাশি এক্সাম এবং যদি আপনি এসবিএ এসিকিউ এগুলো রেগুলার দেন, জেনেসিস এর ক্লাসগুলো একটু সময় করে আপনাকে করতে হবে। আমি জানি এই জিনিসটা অনেক কঠিন, কিন্তু ভাই বা বোন আমাদের তো মানে জার্নিটাই আসলে কঠিন। সংসার সামলে ট্রেনিং করা, ক্যারিয়ার করা, এটা তো কঠিন। এখন এই কঠিনের মধ্যে ঢোকার পরে আসলে পিছিয়ে পড়ার বা পিছনে ফিরে তাকানোর খুব বেশি সুযোগ নাই। বরং যত তাড়াতাড়ি আমি মিড টার্ম পাস করতে পারবো তত তাড়াতাড়ি আমি আমার ক্যারিয়ারটাকে গুছিয়ে ফেলতে পারবো, আমি দ্রুত ফাইনালে বসতে পারবো, আমি ভালো তাড়াতাড়ি পাস করতে পারবো। তো আমার কাছে মনে হয়েছে যে একটা প্রপার গাইডলাইন, একটা প্রপার রুটিনের জন্য আসলে জেনেসিস এর কোনো বিকল্প নেই। তো আমার মনে হয় যে আপনারা যদি জেনেসিস এর সাথে থাকেন, এই গাইডলাইন গুলো মেনে চলেন, আপনিও ইনশাল্লাহ প্রথমবারে পাস করে যাবেন। এতে যদি না মানে ভাগ্য খুব বেশি খারাপ হয় ইনশাল্লাহ আটকাবে না, খুব বেশি অন্তত রিটেনে আটকাবে না, ক্লিনিক্যালেও আপনার আটকাবে না ইনশাল্লাহ। তো আপনারা সবাই আছেন, জেনেসিস এর সাথে দেখা হবে ইনশাল্লাহ। আর আমার জন্য সবাই দোয়া রাখবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ভাইয়া, দুদিপাই ভাইয়া, আপনি এত সুন্দর আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছেন। ভাইয়ের কথা জাস্ট দুটাই আমি বলতে চাই। মূল কথা হচ্ছে আমাদের নিয়ত পরিষ্কার থাকতে হবে যে এক চান্সে পাশ করতে হবে, ফার্স্ট চান্স ইজ দ্য বেস্ট চান্স, এটা আপনাদের সবার মাথায় সেট করে ফেলতে হবে। হ্যাঁ, এর বাইরে আসলে আর কোনো অপশন নেই। আমি সেকেন্ড টাইম দিব, আমি থার্ড টাইম দিব, আমি ক্যারিয়ার সিস্টেমে যাব, এই প্রসিডিওর গুলোর মধ্যে আপনি যত ঢুকবেন আপনি ততই পিছিয়ে যাবেন। আর যেহেতু আমাদের পড়াগুলো, আমাদের ট্রেনিং সবকিছু একটু স্ক্যাটার্ড, আমরা অনেক বিজি শিডিউলে থাকি, তো এই জেনেসিস এর গাইডেন্সটা আসলে আপনার জন্য একটা মানে কত বড় ব্লেসিংস হয়ে আসবে, এটা আপনারা যখন এটাতে রেগুলার আপনারা থাকবেন তখন বুঝতে পারবেন, এবং অবশ্যই পাশ করার পর তো বুঝবেন, যেমন আমরা বুঝছি, জিফারি ভাইয়া বুঝছে। যাই হোক, এখন আমি আমাদের নেক্সট আরেকজন পার্টিসিপেন্ট যিনি আমাদের সাথে জুলাইতে ছিলেন, জুলাই মিড টার্মে 2024 মিড টার্ম পাস করেছেন, সামিউল আলম ভাইয়াকে আমি একটু আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি।
ডক্টর সামিউল আলম ভাইয়া আপনি কি আছেন? ভাইয়া আপনি মনে হয় মিউট আপু, হয়ে আছেন। আপনি একটু কাইন্ডলি পরীক্ষাতে কিন্তু সাইমুল ভাই আমার রিডিং পার্টনার না, আমি সাইমুল ভাই রিডিং পার্টনার ছিলাম, আমরা একসাথে এক্সামিনেশন করছিলাম, পড়াশোনা করছিলাম। যাক হ্যাঁ, ২ রিডিং পার্টনারই পাস করে গেছে। এটা খুবই ভাগ্যের আলহামদুলিল্লাহ। বিষয়। আমার আল্লাহ রিডিং সাইমুল পার্টনার ভাই এখানে আমার ছিল গুরু যে আমার বলা যায় আর কি। আমি একটু পাগল হয়ে যাই, গিফারি বেশি সাহস দিতে, এই জন্য আর কি। তো যাই হোক, আজকে আমরা মানে মনে আমি হয় কয়েক লাইভ মাস আগে ক্লাসগুলোতে আমি আমি লাইভ ক্লাসগুলোতে সামিউল ভাইয়ার কোয়েশ্চেন গুলো সবসময় শুনতাম। ভাইয়ার কোয়ারির কোনো শেষ নেই, ভাইয়ার কোয়েশ্চেনেরও কোনো শেষ নেই। এবং আমি ভাবতাম বাপরে এই মানুষের সাথে আমি পরীক্ষায় বসতে যাব, আমি কি এতটুকু কম্পিটেন্ট? আর না ভাই, কি বলে, আল্লাহ মাফ করুক। তো যাই হোক, এক্সপিরিয়েন্স শেয়ারিং এর জন্য আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জেনেসিস পরিবারকে। আর আমরাও বিভিন্ন মানে এন্ট্রান্স এক্সাম থেকে শুরু করে মিড টার্মের শুরু করে সব ম্যাক্সিমাম পরীক্ষা প্রিপারেশন গুলো জেনেসিস কেন্দ্রিক। এজন্য আমরাও জেনেসিস পরিবারের সদস্য হিসেবে গর্বিত আর কি। তো আজকে এক্সপিরিয়েন্স শেয়ারের জন্য আমাকে বলা হয়েছে। আমি আসলে অত বেশি সুন্দর করে হয়তো আমাদের গিফারি ভাই যেভাবে বলছেন, আপুরা যেভাবে বলছেন বলতে পারবো না। তবে একটা জিনিস বলবো, আমি লাস্টের দিকে গত জুলাইয়ের পরীক্ষা, আমি আমার প্রিপারেশনটা লাস্টের দিকে আমি শুরু করেছিলাম, যেটাতে আমার বেগ পেতে হয়েছিল। আমার মনে হয় যেভাবে জেনেসিস ধীরে ধীরে মানে অধ্যায় ভিত্তিক যেভাবে প্রস্তুতি নেওয়া হয়, আমাদের ভাই আপুরা যদি জানুয়ারি শুরু থেকে অর্থাৎ শুরু থেকেই শুরু করেন, সেক্ষেত্রে কোনো রকম দুশ্চিন্তা দুশ্চিন্তা নিয়ে আসার বা হলো পাজেল হওয়ার কোনো কারণই নাই। ইনশাল্লাহ সবাই ভালো করবে। আর একটা জিনিস খেয়াল রাখবে, মিড টার্ম মানে কিন্তু যে কারিকুলাম আছে, মিড টার্ম কিন্তু অনেক আহ কি বলবো, এখন পরীক্ষা পার হয়ে গেছে বললে কথা দেখাবে যে এখন পার হয়ে যাওয়ার পরে বলে যে, কারণ ওনাদেরও তো একটা লেভেল দেখে, অ্যাসেসমেন্টের লেভেলটা কিন্তু মিড টার্মের মতো করেই দেখেন। আমাদের পড়তে হয় মেইনলি আবিদুল্লাহ স্যারের বই, এমআর খান স্যার এবং আমাদের ভাই আপুরা, বিশেষ করে তারান্নুম আপুর ক্লাসগুলো আমি অন্য ভাই আপু মানে আমাদের আবিদ স্যার নিয়েছিলেন ক্লাস, মানে আবিদুজ্জামান আবিদ স্যার, তারান্নুম আপু ক্লাস নিয়েছিলেন। ওই ক্লাসগুলো অনেক বেশি হেল্পফুল হয়েছে আমার জন্য লাস্টের দিকে প্রস্তুতি নেওয়ার শুরু করার কারণেও। তো যেটা যে প্রস্তুতিটা যদি ধীরে 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 পর্যায়ক্রমিক হয়, সেক্ষেত্রে আহ পেরেশানি লাগে না। ইনশাল্লাহ ভালো করবেন আপনারা। আর যেটা পরীক্ষাগুলো, আমি অনেকগুলো পরীক্ষাই দেই নাই, পরবর্তীতে অংশ নিতাম ম্যাক্সিমাম টাইমে ব্যস্ততার কারণে। পরীক্ষাগুলো মিস দিলে হয় কি, ওই এটার প্রভাবটা গিয়ে ওই মানে যে পরীক্ষাগুলো বিসিবিএস এর পরীক্ষাগুলোতে গিয়ে পড়ে, লেখার অভ্যাস না থাকলে ছোট ছোট কোশ্চিন যদিও হয়, কিন্তু আহ, যে প্রশ্নগুলো হয় এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড মানে জেনেসিস। আলহামদুলিল্লাহ, যে ওগুলো সলভ করার পরে উম, এর পরীক্ষাগুলো যে খুব বেশি জটিল আমাদের সবার ক্ষেত্রে, বিভিন্ন জন বিভিন্ন কারণে হয়তো আমাদের আহ, ভাই বোনদের অনেকেরই খারাপ হয়েছে, কিন্তু যে স্ট্যান্ডার্ড মেনটেন করে প্রশ্নগুলো হয়েছিল, এমসিকিউ বলেন, এসএকিউ, যেগুলো ওগুলো আমার কাছে খুব ভালো মনে হয়েছে এবং ওগুলো ধরে ধরে আমি প্রস্তুতি নিচ্ছি। তো আমি আর অনেক কিছু বলতে চাচ্ছি না, যে প্রস্তুতি যেটা অবশ্যই নিজেকে প্রস্তুতির জন্য আগে আপনাকে ডিটারমাইন্ড হতে হবে যে আমি জুলাইয়ে পরীক্ষায় বসবো এবং ইনশাল্লাহ একবারে পাস করবো। সেক্ষেত্রে জেনেছি যে ধীরে ধীরে আপনাকে প্রস্তুত করে তুলবে। সেই সাথে আপনি যদি শরিক হন, তা আশা করি আপনারা ভালো একটা ফলাফল পাবেন। এবং আশা করি পরবর্তী মানে জুলাইয়ের 25-এ তখন আপনারা আবার অন্যদেরকে মানে উৎসাহ দেওয়ার, সাহস দেওয়ার জন্য অনুপ্রেরণার কারণ হবে ইনশাআল্লাহ তাআলা। আর আমরা কেবল মানে আমি তো বলি মাধ্যমিক, বাংলায় বলতেছি আর কি, ওই মিড টার্ম বা মাধ্যমিক কেবল পাস করেছি। আমাদের যে বাকি জার্নি গুলো, আমাদের পরবর্তী ট্রেনিং আল্লাহ সহজ করে দেন, আমাদের যে আমার আলটিমেট গোল, মানে আমরা যে ফাইনাল পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারি, সেজন্য সবার কাছে দোয়া চেয়ে এবং যেসব ভাইয়া আপুরা আমাদের অনুষ্ঠানগুলো দেখতেছেন বা যারা আগ্রহী, তাদের জন্য শুভকামনা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সামিল ভাইয়াকে আপনার দারুণ অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য। এই মুহূর্তে আমি অনুরোধ করছি আমাদের ডক্টর সোয়াদ বিন আব্দুর রাজ্জাক আপুকে, আমাদের স্পিকার, যিনি আমাদের অন্যতম একজন মেন্টর, আমাদের সাথে আপনার মানে এক্সপিরিয়েন্সটা, ভিশনটা শেয়ার করার জন্য। থ্যাংক ইউ ফারহানা জেরিন আপুকে। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ আপু, শোনা যাচ্ছে।
আচ্ছা, অনেক ধন্যবাদ ফারহানা জেরিন আপুকে এবং আমার প্রিভিয়াস সকল বক্তাদেরকে যারা খুবই সুন্দর করে এতক্ষণ ধরে এফসিপিএস মিড টার্ম পরীক্ষার প্রিপারেশন এবং এটা পাস করার ইম্পর্টেন্সটা নিয়ে এত সুন্দর করে আলোচনা করার জন্য এবং তাদের এক্সপেরিয়েন্স গুলো সুন্দর করে শেয়ার করার জন্য। আসলে এরপর উনাদের বলার পর আসলে খুব বেশি পয়েন্ট বাকি নাই বলার জন্য। আমি খুব সংক্ষেপে এজন্য কিছু কথা বলব। ১ম এ স্বাগতম জানাচ্ছি যারা হচ্ছে আগামী জুলাই ২০২৫ এ এফসিপিএস মিড টার্মে পেডিয়াট্রিক্স থেকে অংশগ্রহণ করছেন। তাদের উদ্দেশ্যে বলার হচ্ছে যে আসলে যদিও পরীক্ষা জুলাই ২০২৫ এ কিন্তু খুব বেশি সময় কিন্তু হাতে নেই। যদি একটা বিসিপিএস এর বর্তমান স্ট্যান্ডার্ড অনুযায়ী কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি সঠিক পাস মার্কটা ক্যারি করতে চান তাহলে আমার মতে এখন থেকেই প্রিপারেশনটা আসলে শুরু করতে হবে। তার কারণ পরীক্ষার সিলেবাসটা প্রচুর ভাস্ট এবং এই ভাস্ট সিলেবাসটা থেকে স্ট্রাকচারড ওয়েতে আপনি আপনার ট্রেনিং পিরিয়ডের ব্যস্ততার মধ্যে যেহেতু প্রস্তুতিটা নিবেন, সো প্রস্তুতিটা শুরু করাটার এটাই হচ্ছে এখন ভালো সময় এবং যে অলরেডি প্রস্তুতি নিচ্ছেন, তারা হচ্ছে এই পরীক্ষার প্রস্তুতিটাকে আরেকটু গুছিয়ে নিয়ে আসতে হবে আগামী ৬ মাস সময়ের মধ্যে। যেন এক্সামে ভালো ফলাফল আমরা আশা করতে পারি। এখন যে ব্যাপারটা হচ্ছে যে জেনেসিস আসলে আপনারা তো অলরেডি সবাই ট্রেনিং পিরিয়ডে বিভিন্ন ইনস্টিটিউশনে আছেন এবং সেখানে যথেষ্ট নলেজ গ্যাদার করছেন। তাহলে প্রশ্নটা হচ্ছে যে আপনারা কেন জেনেসিস এর সাথে যুক্ত থাকার দরকারটা কি? কারণ যেহেতু সব ইনস্টিটিউশনে একাডেমিক ক্লাস হয়, এই ইনস্টিটিউশন গুলাতে একাডেমিক সেশনস হয়, যেখান থেকে আপনারা নলেজ গ্যাদার করতে পারবেন। এখানে যেটা হচ্ছে যে জেনেসিস আসলে আপনাদের জন্য শুধুই একটা গাইডলাইন হিসেবে কাজ করছে। আপনাদের একটা গাইডলাইন দরকার এই কারণে যে যেহেতু ট্রেনিং পিরিয়ডে আপনারা সবকিছু অ্যাটেন্ড করছেন এবং অনেক কর্মব্যস্ততার মাধ্যমে অনেক ধরনের নলেজ গ্যাদার করছেন। বাট যেকোনো পরীক্ষায় বসার জন্য প্রিপারেশনটা ওই পরীক্ষার যেই রুলস রেগুলেশনস আছে বা কোয়েশ্চেন প্যাটার্ন আছে সেটার অনুযায়ী স্ট্রাকচারড ওয়েতে না হলে কিন্তু পরীক্ষার আগে কখনোই নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাসটা কমপ্লিট করা সম্ভব না। এবং আপনি যতই জানেন না কেন একটা স্ট্রাকচারড ওয়েতে যদি আপনি পড়া গুছিয়ে না পড়তে পারেন সেটা কখনোই পরীক্ষার জন্য ফলপ্রসূ হয় না। তো এই ক্ষেত্রে জেনেসিস আপনাদের জন্য একটা গাইডলাইন হিসেবে কাজ করবে। আমিও জানুয়ারি ২০২৪ এ সিপিএস মিড টার্ম পাস করেছি এবং জেনেসিস এর সাথেই সংযুক্ত ছিলাম। এরপর থেকে এখানে মেন্টর হিসেবে সংযুক্ত আছি। তো আমার নিজের পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলতে গেলে যে আসলে ট্রেনিং পিরিয়ডের ব্যস্ততার মাঝে প্রিপারেশন নেয়ার জন্য জেনেসিস আসলে অসাধারণ ভূমিকা পালন করেছিল। যে কি স্ট্রাকচার ওয়েতে পড়াগুলা গুছানো, বিসিপিএস এর যে স্ট্যান্ডার্ড এ কোয়েশ্চেন গুলা হয় সেই সিলেবাস অনুযায়ী পড়াটাকে গুছানোর জন্য জেনেসিস একটা গাইডলাইন হিসেবে কাজ করবে আপনাদের জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু মিড টার্ম পরীক্ষাটার অনেকগুলো সেগমেন্ট আপনারা জানেন যে এখানে রিটেন এর ২ টা সেগমেন্ট যেখানে এসবি এবং এসএকিউ এবং রিটেন এ কোয়ালিফাই করার পর অস্কি এবং অস্কি এক্সাম এর মাধ্যমে হচ্ছে আসলে রেজাল্টটা নির্ধারিত হয়। যেহেতু এতগুলো সেগমেন্ট আছে এবং কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু আস্তে, আস্তে বিসিপিএস এর আগের থেকে এখন আরো বেশি স্ট্যান্ডার্ডাইজড কোয়েশ্চেন করছে বিসিপিএস। তো এই জিনিসগুলো আসলে যদি আপনি নিজে থেকে বাসায় বসে, বসে প্রিপারেশন নিতে চান, তাহলে কিন্তু এই কোয়েশ্চেনের এই কোয়েশ্চেন গুলোর আদলে প্রিপারেশন নেওয়াটা সম্ভব হয়ে উঠবে না। এক্ষেত্রে জেনেসিস এর যেহেতু আমরা মেন্টররা সবসময় চেষ্টা করি যে বিসিপিএস এর আদলে কোয়েশ্চেন গুলো তৈরি করার জন্য এবং আমাদের লেকচার গুলো যেভাবে ডেলিভারি করা হয় সেক্ষেত্রে এই মানে বিসিপিএস এর কোয়েশ্চেনের প্যাটার্ন অনুযায়ী আপনাদেরকে লেকচার গুলো তৈরি করার চেষ্টা করা হয়। তো সেক্ষেত্রে বিসিপিএস এর স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রিপারেশনটা যেন হয় সেজন্য আপনাদেরকে জেনেসিস এক্ষেত্রে হেল্প করতে পারে। আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে এখানের অধিকাংশ সেগমেন্ট পাস মার্কের অধিকাংশ সেগমেন্ট ক্যারি করে হচ্ছে এসবিএ সিঙ্গেল বেসড অ্যান্সার এর অংশটা এবং হচ্ছে অস্কি এবং অস্পিড। যে অংশগুলাতে আসলে আপনাকে পরীক্ষায় ভালো করার জন্য আপনার নলেজের পাশাপাশি ব্রেইন স্টর্মিং এর যে প্র্যাকটিসটা এটা থাকাটা খুবই জরুরি। আর এই ব্রেইনস্টর্মিং এর প্র্যাকটিসটা কখনোই নিজে, নিজে একা, একা পড়ে, পড়ে করা সম্ভব নয় যদি না আপনি প্রতিদিন এবং প্রত্যেক এক্সামের মাধ্যমে এই জিনিসটাকে ঝালাই করতে থাকেন এবং এটা প্র্যাকটিসের মধ্যে রাখেন। তা না হলে কখনোই কিন্তু যে কোনদিনই এই পরীক্ষাগুলো প্র্যাকটিস করেনি বা কোনদিনই দেয়নি, তার পক্ষে কখনোই একদম ডিরেক্টলি পরীক্ষার হলে এটা অ্যাটেন্ড করে পাস করে যাওয়াটা আমার কাছে নিতান্তই অসম্ভব মনে হয়। তো এজন্য এই প্র্যাকটিসটা যেহেতু জেনেসিসে আমরা এই কোয়েশ্চেন গুলো বিসিপিএস এর আদলে করে থাকি। আমাদের সিঙ্গেল বেসড অ্যান্সার গুলো কোথা থেকে পড়বেন, কোন টপিক গুলো থেকে কোয়েশ্চেন আসে, কিভাবে আসতে পারে এবং অস্কি এবং অস্পির কোয়েশ্চেন গুলো কিভাবে আসে এবং কিভাবে আপনি কম সময়ের মধ্যে অ্যান্সার করতে পারবেন, কিভাবে নিজের ব্রেইনকে সেভাবে ট্রেন করতে হবে যে আমি যেন কোয়েশ্চেন প্যাটার্নটা দ্রুত বুঝতে পারি এবং কত কম সময়ে একদম সঠিক অ্যান্সারটা দিতে পারি। এটা ট্রেনিংটা আসলে পাওয়ার জন্য জেনেসিস আপনাদেরকে যথেষ্ট সহায়তা করবে। আর শেষ করব এটা বলেই যেটা সবাই এতক্ষণ বলল যে ফার্স্ট চান্স ইজ দ্য বেস্ট চান্স। আসলেই ফার্স্ট চান্স ইজ দ্য বেস্ট চান্স সবসময়। আরো ভালো হয় যদি আমরা বলি যে ফার্স্ট চান্স ইজ দ্য অনলি চান্স। এভাবে যদি আপনি ট্রিট করেন যে যেভাবেই হোক ১ম বারই আমাকে পাস করতে হবে। তার কারণ আপনি যদি
এটা নিয়ত করেন যে আসলে না প্রথমবারে না হলে তো দ্বিতীয়বার চান্স আছে, তাহলে আপনি প্রথমবার পরীক্ষার হলে গেলেই বুঝতে পারবেন যে আপনার ধারণা কতটা ভুল। কারণ একটা পরীক্ষা এরকম মাত্রার একটা পরীক্ষা অ্যাটেন্ড করতে যে পরিমাণ স্ট্রেস এবং হ্যাসেল এর মধ্যে দিয়ে যেতে হয়, আপনি প্রথমবার পরীক্ষা অ্যাটেন্ড করলে আপনার মনে হবে না যে দ্বিতীয়বার আমি আর এই পরীক্ষাটা অ্যাটেন্ড করার দরকার পড়ুক। তো এজন্য প্রিপারেশনটা প্রথমবারেই সর্বোচ্চ হতে হবে, যেন সর্বোচ্চ প্রিপারেশন নিয়ে প্রথমবারেই পরীক্ষাটা পাশ হয়ে যায় এবং দ্বিতীয়বার এই পরীক্ষার হলে আর যেতে না হয়। সেই চেষ্টাই আপনারা সবাই এখন থেকেই পড়াশোনা শুরু করবেন রেগুলার, সেটা আশা করব। এবং আমরাও জেনেসিস এর পক্ষ থেকে আমাদের সর্বাত্মক সহযোগিতা যেন আপনাদেরকে করতে পারি সে চেষ্টা করব। ধন্যবাদ ফারহানা জেরিন আপু। উম, ধন্যবাদ সৈয়দ আপুকে, আপনাকে অনেক ধন্যবাদ। মেন্টরে যেমন ভালো ছিলেন, আজকে অনেক সুন্দর মোটিভেশনাল ওয়েতে কাজ করবে। এখন আমি অনুরোধ করছি আমাদের আরেকজন অন্যতম মেন্টর ডক্টর এম.এফ. আবিদুজ্জামান ভাইয়াকে আপনার ভিশনটা শেয়ার করার জন্য আমাদের সাথে। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমি ডাক্তার আবিদুজ্জামান, চাইল্ড স্পেশালিস্ট। স্পেশালি আমাকে অনেকেই চেনেন, বিশেষ করে আমাদের যারা স্টুডেন্ট আছেন, আগে যারা আমাদের সাথে কোচিং এ করছেন, অথবা যারা আগে থেকেই আমার সাথে প্রোগ্রেশন লেভেলে ছিলেন, লাইক সোয়াদ ছিলেন, হ্যাঁ, সবাই আমাকে জানেন। আমার নাম ডাক্তার আবিদ, আমি এমআর খান শিশু হসপিটালের রেজিস্ট্রার হিসেবে আছি। তো এই প্রোগ্রেশন লেভেলে আমার জার্নিটা একটু লম্বাই বলতে পারেন, কেননা আমি প্রথমে ডিপ্লোমা করলাম, এরপর এমসিপিএস, এরপর এফসিপিএস পাস করলাম, এরপর আবার পেডিয়াট্রিক কার্ডিওলজিতে আমার সেকেন্ড এফসিপিএস করতেছি। তো প্রোগ্রেশন লেভেলে যেটা আমার এক্সপেরিয়েন্স হলো যে ইনিশিয়ালি যখন আমি ডিপ্লোমা কোর্সে ছিলাম, দেখা গেল যে আমার পাস করতে আমি সারাক্ষণ ওয়ার্ডে কাজ করছি, দৌড়াদৌড়ি করছি, রুগী ম্যানেজ করছি, রুগী ম্যানেজ করতে এক্সপার্ট, বাট আমার কিন্তু পড়াশোনাটা কিন্তু ওইভাবে হয়ে ওঠেনি। তো ২ বছরের কোর্স ঢাকা শিশু হসপিটালের মতো জায়গায় যখন সারাটাক্ষণ যেখান থেকে আমরা রুগী রিসিভ করতে থাকি, পুরা বাংলাদেশ থেকে রুগী রেফার হতে থাকে। তো আমাদের তখন ওয়ার্কলোডটা এত বেশি ছিল যে আমরা পড়াশোনাটাই মানে করে হয়ে ওঠেনি। তো দেখা গেছে যে পরীক্ষায় যেয়ে আমরা কিন্তু বিপদে পড়ে গেছি। এবং ওই আমলে ২০১২ সালে যখন আমি ডিপ্লোমা কোর্সে ছিলাম, তখন কিন্তু জেনেসিসও কিন্তু ছিল না। তো আমরা কিন্তু প্রপার গাইডলাইনও পাইনি। আমরা জানতামই না যে এটা রিটেন কিভাবে লিখতে হয়, একটা এক্সামিনেশন কিভাবে করতে হয়। তো আমরা কিন্তু বিপদে পড়ে গেছিলাম এবং আমরা কিন্তু পরীক্ষার রেজাল্টেও কিন্তু তার ফলাফল পেয়ে গেছিলাম। তো পরবর্তীতে আমরা যখন দেখলাম যে জেনেসিস প্রতিষ্ঠা হলো, আমরা এফসিপিএস আ মি আগে তো এমসিপিএস এর জন্য যখন জেনেসিস এ পড়াশোনা করলাম, দেখলাম যে এক চান্সে এই গাইডলাইনটা ফলো করে পাস করে গেলাম। তারপর এফসিপিএস এ যখন আমি আ ভর্তি হলাম, আমাদের যারা সিনিয়র আপুরা ছিলেন, আমি এফসিপিএস ও এক চান্সে পাস করে গেলাম। তো বুঝলাম যে জেনেসিস এর সাথে থাকলে অনেকটা উপকার হয়। কেননা আমরা আ জেনেসিস মানে এমডি এবং এফসিপিএস এই কোর্সের মধ্যে পার্থক্যটাই এরকম। এমডিতে যেরকম প্রতি ৩ মাস পর পরীক্ষা হয়, একটা তারা পড়াশোনার মধ্যে থাকে। কিন্তু এফসিপিএস এ কিন্তু একাডেমিক পড়াশোনাটা কিন্তু ওরকম হয়ে ওঠে না। তো এজন্য একটা একাডেমিক পরিবেশে আসার জন্য বা একটা ট্র্যাকে আসার জন্য জেনেসিসের ভূমিকা অনস্বীকার্য। এখানে থাকলে হবে কি যে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা আমরা যদি যখন ক্লাস করব, তখন দেখা যাবে যে আমার পড়াটা কিন্তু সেই হিসেবে আগায় যাবে। যে একটা সাপোজ কার্ডিওভাস্কুলার সিস্টেম মনে করেন ক্লাস হবে। আমি আগে থেকে একটু পড়াশোনা করে গেলাম। মেন্টর আমাকে একটু লিসেন দিল, আমাকে ডিসকাশন করলো জিনিসটা নিয়ে। আমি শুনলাম, আমি যে জায়গাগুলোতে কনফিউজ ছিলাম আমি কোয়েশ্চেন গুলো করলাম। আমি আমার কনসেপশন ক্লিয়ার করলাম। পরবর্তী ক্লাস শেষে আমি আবার পড়াশোনা করে ফেললাম। তাহলে কিন্তু কার্ডিওভাস্কুলার সিস্টেমটা কিন্তু আমার পড়াশোনাটা কিন্তু হয়ে গেল। তো এই জেনেসিসটা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কিন্তু পরিবেশনে পাসের হারটা কিন্তু অনেক বেড়ে গেছে। এটা টিচাররাও কিন্তু এখন মানে, স্টুডেন্টরা সবাই মানে। এরকম কিন্তু আর কোনো অদ্বিতীয় কেউ নাই। এজন্য আমি জেনেসিসে যারা প্রতিষ্ঠা করছে, যে ভাইয়েরা প্রতিষ্ঠা করছে, তাদের সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং দোয়া করি তাদের জন্য। তাদেরকে যেন আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে যেন তাদেরকে মঙ্গল আল্লাহ তাআলা যেন ভালো রাখে। আর জেনেসিসের সাথে যারা স্টার বিন্দু আছে, অত্যন্ত দক্ষ, অত্যন্ত আপনার পরিশ্রমী। তারা কিন্তু অত্যন্ত সুন্দর কারিগরি সহযোগিতা করে কিন্তু আমাদেরকে এই ক্লাসগুলো কিন্তু নিতে সহযোগিতা করে। দেখেন এখন কিন্তু ৬:৪৫ বাজে। এই সময় কিন্তু তারা কিন্তু ক্লাসে অ্যারেঞ্জমেন্ট করছে। সবাইকে যেন একই ফ্রেমে যেন আমরা থাকতে পারি, কথা বলার ব্যবস্থা করে দিয়েছে। এটা যদি রাত ৯ টাও আমি যদি টাইম দিতাম, তাহলেও কিন্তু তারা এই অ্যারেঞ্জমেন্ট করে দিত।
ওনাদেরকেও অত্যন্ত ধন্যবাদ জানাই যে ওনারা খুব সুন্দর করে এই কাজগুলো পরিচালনা করে। তো স্টুডেন্ট যারা আপনারা ভর্তি হয়েছেন, তাদের জন্য আমাদের পরামর্শ ঘুরে ফিরে কথা একটাই যে, আমাদের যে পড়াশোনা যেগুলো যে সিস্টেম যখন পড়াশোনা করানো হবে, সেটা আপনারা নিজেরা পড়াশোনা করবেন। আপনার ট্রেনিং পিরিয়ড গুলোতে আপনারা রুগী যেরকম ম্যানেজ করবেন এবং পড়াশোনাও করবেন। বিশেষ করে আপনার আমাদের দেখা যায় যে আমরা আ রুগী রুগী যেন বা কোনোভাবে যেন ম্যানেজমেন্ট এ যেন হ্যাম্পার না হয়। সাপোজ মনে করেন যে একটা স্যামির পেশেন্টকে আপনি F75 অথবা F100 ডায়েট বানায় খাওয়াইছেন। তাহলে কিন্তু এটা আপনার মনে থাকবে যে আপনি কি কম্পোজিশন এ বানায় খাওয়াইছেন। তো এটা যদি পরীক্ষায় আসে আপনার জন্য কিন্তু এটা লেখা ইজি হয়ে যাবে। আর যে কখনো রোগী ম্যানেজই করেনি তার জন্য কিন্তু আবার এটা আ আপনার লেখা কিন্তু কঠিন হয়ে যাবে। তার মানে আপনারা যখন ওয়ার্ডে যে রোগীগুলো পাবেন, তাদেরকে কিন্তু আপনারা যখন রিসিভ করবেন ওইভাবেই রিসিভ করবেন, এক্সামিনেশন করে রিসিভ করবেন যেভাবে আপনি পরীক্ষায় করেন। এবং ওইভাবেই ম্যানেজ করেন যেভাবে আপনি পরীক্ষায় কোয়েশ্চেন এর অ্যান্সার দিবেন এবং ওই রোগীটা যখন ওয়ার্ডে ভর্তি থাকবে, আপনি কিন্তু ওই টপিকসটা পড়ে ফেলবেন। তাহলে এটা আপনার লং টার্ম মেমোরি হিসেবে কাজ করবে, আপনি কখনো ভুলবেন না। যেটা অনেকবারই বলা হলো যে শুধুমাত্র বই পড়ে পড়ার টেবিলে একা তাহলে কিন্তু পাস হয় না কিন্তু। এই মেমোরি কিন্তু বেশিদিন স্টে করে না। আপনি যখন রোগীর সহ পড়াশোনা করবেন অথবা গ্রুপে পড়াশোনা করবেন অথবা আমাদের সাথে যখন পড়াশোনা করবেন, তখন এটা মনে থাকবে। আপনি আমাদের সাথে যখন থাকবেন, আমরা যখন ক্লাসে কোয়েশ্চেন করব, আপনি অ্যান্সার করবেন, আপনি কোয়েশ্চেন করব, আমরা অ্যান্সার করব। এটা কিন্তু আপনার নলেজের মধ্যে থেকে যাবে। তো আপনাদের কিন্তু কাজ হবে একটাই পড়াশোনা করা। অনেকে অনেক সুন্দর কথা বলেছেন যে, এই আমলে এখন যে এজ আমাদের সবারই আপনার ফ্যামিলি আছে, ইনকাম আছে, আপনার আ একাডেমিক কাজ আছে, চাকুরি আছে, অনেক কিছু আছে। কিন্তু এর মাঝেও কিন্তু আপনাকে টাইম বের করতেই হবে। টাইম বের করতেই হবে। আপনি আপনার মোবাইলের স্ক্রিন টাইমটা দেখেন। যে পার ডে কয় ঘন্টা আপনি মোবাইল ইউজ করতেছেন। দেখা যাবে যে গড়ে সবাই ৪-৫ ঘন্টা ইউজ করতেছে। তো আপনি এটলিস্ট যদি মোবাইলটা ইউজ করা কমায় দিয়েও যদি আপনি পড়াশোনাটা যদি ঠিকমতো করেন, তাহলে দেখবেন যে আপনার একটা টাইম কিন্তু বের করে ফেলতে পারবেন। অর্থাৎ টাইম কিন্তু বের করা অবশ্যই ইজি। আমি আগে যেখানে ১০ ঘন্টা ঘুমাতাম, এখন আমি ৬ ঘন্টা ঘুমাই। এখানে টাইম ইউজ করা আপনার টাইমের ইউটিলাইজেশন হবে। যেখানে আমি এই রোড ট্রাফিকে জ্যামের মধ্যে ২ ঘন্টা থাকতাম, সেখানে আমি একটু পড়াশোনা করে ফেলি। এভাবে আপনার টাইম বের করতে হবে। বের করতেই হবে। এটা একটা ধ্যানের মতো একটা বিষয়। যে আপনার পড়াশোনাটা ধ্যানের মতো বিষয়। যে এটাতে লেগে থাকবে সে ভালো করবে। এবং যে মনে করবে যে না আমি আরো আমার চান্স আছে ১ বার, ২ বার, ৩ বার ওইটার দিকে আপনারা যেয়েন না। আপনারা ধ্যানে লেগে থাকবেন অবশ্যই পাস হবে। আপনারা ১ম থেকেই পড়াশোনা করবেন। ১ম থেকেই খুব ভালো মতো পড়াশোনা করবেন যে ফার্স্ট টাইমে যেন হয়ে যায়। তাহলে দেখবেন যে আপনার একটা ভালো আশা করি রেজাল্ট আশা করি। তো যেহেতু বিসিপিএস ইনিশিয়ালি কিন্তু পাশের হার অনেক বেশি ছিল। 100% পাশের হার ছিল। তারপরে আস্তে নামতে এখন 50% এ আসছে। তো আপনাদের ক্ষেত্রে দেখা যাবে যে আরো কমে যেতে পারে। 40% এ নেমে আসতে পারে। তার মানে আপনাদেরকে পড়াশোনাটা করতে হবে। এটা এমনি শুধুমাত্র পরীক্ষা অ্যাটেন্ড করলে কিন্তু আর এখন পাস হবে না। তো আমাদের সাথে থাকবেন। আমরা আ চেষ্টা করবেন যারা ঢাকার মধ্যে আছেন, অফলাইনেই আসার চেষ্টা করবেন। যারা ঢাকার বাইরে আছেন, অনলাইনে থাকবেন। অফলাইনে থাকার অনেক গুরুত্ব আছে। সরাসরি টিচারকে কোয়েশ্চেন করলে দেখা যায় যে এটা আপনার মনে থাকবে। এটা অনেক গুরুত্ব আছে। আর এক্সামিনেশন গুলো দিবেন, এক্সাম গুলো দিবেন। ব্রেইন স্টর্মিং হবে। আর পরবর্তীতে কোনো কোয়েশ্চেন থাকলে আমি আছি, সোয়াদ আছে, আ আপনার আবু জয় গেফারি আছে, তারপর তারান্নাম আছে। আমাদেরকে কোয়েশ্চেন করবেন। তো তো আমি আর খুব বেশি কিছু বলব না। আমাদের সাথে থাকবেন, পড়াশোনা করবেন এতটুকুই যারা আসছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি যে এট লিস্ট ভর্তি হইছেন। ভর্তি হওয়াটা কিন্তু একটা বড় একটা বিষয়। ভর্তি হয়েছেন মানে ট্রেনে উঠে গেছেন। এই ট্রেন এখন চলা শুরু করবে। তো সবাইকে স্বাগতম জানাই এই সন্ধ্যায় আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমি ডাক্তার আবিদুজ্জামান। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ধন্যবাদ আপনার দারুণ একটা মোটিভেশনাল বক্তব্যের জন্য। আশা করি আপনারা আমাদের সাথে আজকে যারা যুক্ত আছেন বা যারা এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটি পরবর্তীতে শুনবেন, আপনারা সবাই এটা থেকে উপকৃত হবেন। আমাদের মেন্টররা যা বলেছেন, আমাদের সদ্য পাশ করে আসা
স্টুডেন্টরা যারা বলেছেন এটা আপনাদের সবাইকে অনেক বেশি মোটিভেটেড করবে। আর ভাইয়া যেটা বলেছে আপনারা অলরেডি ট্রেনে আসলে উঠে গেছেন, এখন শুধু এই ট্রেনের রুলস এন্ড রেগুলেশনস ফলো করে চলতে হবে, আপনাদেরকে নিয়মিত পড়তে হবে, তাহলেই দেখবেন সামনে রেজাল্টটা ভালো আসবে। আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো সহযোগিতায় জেনেসিস সাপোর্ট টিম এবং জেনেসিস এর মেন্টর আমরা সবাই আপনাদের সাথে আছি, যে কোনো কোয়ারি আপনি আর আমাদের কাছে করতে পারেন। আমরা এই পর্যায়ে আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ। সবার জন্য শুভকামনা। আশা করছি আপনারা নিয়মিত ক্লাস করবেন এবং পরীক্ষা দিবেন এবং আপনাদের সাফল্য আমি কামনা করছি। ধন্যবাদ।